প্রিয় ছাত্ররা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। সবাই আশা করছি ভালো আছো। করোনার যে সেকেন্ড ওয়েভ নিয়ে এখন খুব একটা আলোচনা চলছে। এই মুহূর্তে নিজেদের খেয়াল রাখছো এবং নিজেদের পরিবারেরও খেয়াল রাখবে আশা করি। এবং সাথে সাথে এতদিন পড়ালেখায় যদিও যথেষ্ট পরিমাণে মনোযোগী ছিলে না, গুটি কয়েক স্টুডেন্ট বাদে মেজরিটি তোমাদের পারফরমেন্স, তোমাদের ফিডব্যাক বলছে তোমরা মনোযোগী নেই ক্লাসগুলোতে বা পড়ালেখাতে। তো বাকি সবগুলো আগের বিষয়গুলো ভুলে এখন একটু সিরিয়াস হও এবং পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো, যেহেতু সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তোমরা বোর্ড এক্সাম যদি নাও হয়, অবশ্যই এখন পর্যন্ত যেহেতু এই বিষয়ে কোনো তোমরা ঘোষণা পাওনি, ধরে নিতে হবে পরীক্ষা হবে। যদি কোনো কারণে নাও হয়, তোমার পরের হায়ার স্টাডিজে গিয়ে এই বিষয়গুলোর বিস্তারিত নিয়েই তো তুমি পড়বে। তো এখানে বেসিকের জায়গায় যদি গ্যাপ থেকে যায়, পরে গিয়ে কিন্তু অনেক বেশি সাফার করতে হবে। তো সে বিষয়টা মাথায় রেখে ক্লাস ফলো করো, বইয়ের সঙ্গে সম্পর্কটা আরও জোরদার করো, তাহলে ভালো করতে পারবে। তো সিলেবাসের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আমরা যে লাস্ট ক্লাসে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স সেকেন্ড পেপার অংশের চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করেছি। সেখানকার কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ক্লাসে 2-4টা সৃজনশীল প্রশ্ন দেখানো মানে সেখানেই শেষ তা নয়, বাকি প্র্যাকটিস কিন্তু তোমাদের করে যেতে হবে এবং কোথাও প্রবলেম হলে সেটা জানাবে। আজকের ক্লাস শুরু করব লাস্ট চ্যাপ্টার অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টার নিয়ে, যেটা অ্যাস্ট্রোনমি। এই চ্যাপ্টারের কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে অনেক অনেক ডিসকাশন রয়েছে, বর্ণনা রয়েছে। প্রশ্ন হতে পারে তোমাদের যে চ্যাপ্টার থেকে আদৌ প্রশ্ন হয় কিনা বোর্ড এক্সামে। 2018 সালে একটা বোর্ড এক্সাম, বোর্ডের পূর্ণাঙ্গ প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে এসেছিল। এছাড়া অন্যান্য বোর্ড বা গত বছরের ধারাবাহিকতায় প্রশ্নগুলো যদি দেখে থাকো, জ্ঞানমূলক অনুধাবনমূলক এখান থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই। আবার এমসিকিউতেও প্রশ্ন থাকে, বাট একটা পূর্ণাঙ্গ সিকিউ হিসেবে যদিও আসার প্রবাবিলিটি কম, বাট আমরা প্রিপারেশন রাখবো যাতে প্রশ্ন আসলে আমরা সেটা অ্যান্সার করতে পারি। তো এই চ্যাপ্টারের অর্থাৎ অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারের শুরুতে যেটা বলতে চাই, আমরা জ্যোতির্বিজ্ঞান বলতে কি বুঝি। জ্যোতির্বিজ্ঞান এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের আগ্রহের শেষ নেই, যে জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝায় বা পৃথিবীর যে গ্রহ গ্রহাণু জ্যোতিষ্কগুলো রয়েছে সেগুলোর গঠন কীরকম, কিভাবে তারা তাদের জায়গাগুলোতে রয়েছে, তারা কি স্থির অবস্থায় আছে না প্রসারিত হচ্ছে, কোথা থেকে এদের অরিজিন হলো, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন কিন্তু মনে চলে আসে। তারপরে জ্যোতির্বিজ্ঞানী আলোচনা করতে গেলে প্রথমত যে বিষয়টা মাথায় আসে, পৃথিবীর যে আমরা জানি পৃথিবী একটি গ্রহ, তো এর উৎপত্তি কোথা থেকে এলো, অন্যান্য গ্রহের সাথে এই গ্রহের পার্থক্যটা কি, ইত্যাদি বিষয়গুলো মনে আসে। তো জ্যোতির্বিজ্ঞান বলতে মূলত আমরা কি বুঝি, পদার্থবিজ্ঞানের একটি বিশেষ শাখা যেখানে মহাকাশ বা মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নীহারিকা অর্থাৎ মহাকাশের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, তো এই উপাদানগুলোর বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা, এই এই যে উপাদানগুলোর কথা বলছি এগুলোর আবিষ্কারে নতুন নতুন কী সংযোজন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান। তো এই চ্যাপ্টারে আমরা মূলত প্রথমত বলতে চাচ্ছি তোমাদের কি কি বিষয় বা কি কি কন্টেন্ট আমরা আলোচনা করতে পারি। প্রথমত যেটা মহাবিশ্ব সৃষ্টির রহস্য, সেখানে চলে আসে বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্ব কি বোঝায়, সেখানে চলে আসে ছায়াপথ। ছায়াপথ কি, ছায়াপথের নিয়ে ডিটেলস কিন্তু আছে চ্যাপ্টারে। সৌরজগৎ, তারপরে বিশাল একটা অংশ হচ্ছে সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্রে হচ্ছে সূর্য, তার চারপাশে আছে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা, যেগুলোকে নেবুলাও বলা হয়, নীহারিকা বা নেবুলা, গ্যালাক্সি বা ছায়াপথ। এইটা একটা আলাদা কন্টেন্টই, বেশ বড়, মানে বিস্তারিত আলোচনা আছে। ছায়াপথ কি, আমাদের পৃথিবীটা যেটা আছে সেটা কোন ছায়াপথে আছে, ছায়াপথ কত ধরনের হতে পারে,
তারপরে রয়েছে কোয়াসার কি, ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু কি, কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, যে ব্ল্যাক হোলের কনসেপ্টটা কি এবং কি হয় আসলে ব্ল্যাক হোলে। তো এই জিনিস ব্যাপারগুলো জানতে হবে। উল্কা, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, কোয়াসার, ডার্ক ম্যাটার, কৃষ্ণ বিবর, এগুলো সবগুলোর ডেফিনেশন কিন্তু আমাদের জানতে হবে, কারণ ওই যে বললাম জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে আসে, তো সেজন্য ডেফিনেশনগুলো একটু জানতে হবে। তারপরে এই চ্যাপ্টারের শেষের অংশে আমরা দেখব মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্র। এই যে মহাকাশ আমরা পর্যবেক্ষণ করছি যুগের পর যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, তো এই পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের যন্ত্রই কিন্তু মূল উপাদান। কারণ আমার খালি চোখে মহাকাশের যে ক্ষুদ্র ব্যাপারগুলো, যদিও সেগুলো আকারে ক্ষুদ্র নয়, বাট খালি চোখে আমাদের কাছে ক্ষুদ্র মনে হয়, তো সেই ব্যাপারগুলো খালি চোখে পর্যবেক্ষণ তো সম্ভব নয়। তো সেগুলো পর্যবেক্ষণে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয়েছে বা হচ্ছে, সেগুলো যেমন রয়েছে রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র তোমরা তো পড়েছো তোমাদের চ্যাপ্টার 6-এ, গঠন পড়েছো, টেলিস্কোপের গঠন পড়েছো, বিবর্ধন পড়েছো। তো এই চ্যাপ্টারে টেলিস্কোপ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তোমরা জাস্ট জিনিসগুলো একটু পড়ে নিবে। কৃত্রিম উপগ্রহ, এই ব্যাপারটাও তোমরা পড়েছো তোমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 6-এ, অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। কৃত্রিম উপগ্রহ কি, কৃত্রিম উপগ্রহের গঠন, কৃত্রিম উপগ্রহের দ্বারা উপগ্রহের উচ্চতা, বেগ নির্ণয় ইত্যাদি বিষয়গুলো তোমরা সেখানে পড়েছো। তো সেই মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে কৃত্রিম উপগ্রহ রয়েছে, গামা রে, এক্স রে, এগুলোর প্রাইমারি আইডিয়াও তোমরা পেয়েছো। এরপরে একেবারে শেষে কৃত্রিম উপগ্রহের মধ্যে, যেহেতু বাংলাদেশ এখন স্যাটেলাইট লঞ্চ করা যে দেশগুলো রয়েছে, লঞ্চ করা ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে, কারণ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা বাংলাদেশ লঞ্চ করেছে, এবং এর বিবরণ, অর্থাৎ এই স্যাটেলাইটের বেস স্টেশন, এই স্যাটেলাইটের বিবরণগুলো এবং এই স্যাটেলাইট ব্যবহারে কি কি সুবিধা পাচ্ছে বাংলাদেশ, সেই ব্যাপারগুলো নিয়ে একটু জানতে হবে, কারণ এই রিলেটেড প্রশ্ন থাকে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বেসিক ফিচারগুলো কি এবং বিশেষ কি সুবিধা এই স্যাটেলাইট থেকে পাওয়া সম্ভব হচ্ছে। তো এইটা হলো এই চ্যাপ্টার থেকে মোটামুটি কি কি বিষয় আলোচনা হবে সেইগুলোর সাম আপ আমি তোমাদের প্রথমে বলার চেষ্টা করলাম। তো প্রথমত যেটা, ছায়াপথ নিয়ে একটু পরে বলছি। মহাবিশ্ব সৃষ্টির রহস্য বা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, আর মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে সমস্ত বর্ণনার মধ্যে এখন পর্যন্ত বিগ ব্যাং থিওরিকেই সবচেয়ে অ্যাপ্লিকেবল থিওরি বা গ্রহণযোগ্য থিওরি বলা হয়। যদিও যত ধরনের থিওরি মহাবিশ্বের উৎপত্তি বা সৃষ্টি সম্পর্কে রয়েছে সবই কাল্পনিক, কিন্তু তোমার কল্পনার পেছনে যদি তুমি তোমার লজিককে যুক্ত করো, সবচেয়ে যুক্তিযুক্ত লজিক যেটার পেছনে থাকে সেটাকে কিন্তু অনেকটা সত্য হিসেবে বা ধরে নেওয়া হয়। তো সেই হিসেবে মহাবিশ্ব সৃষ্টির সমস্ত লজিকগুলোর মধ্যে, তত্ত্বগুলোর মধ্যে বিগ ব্যাং তত্ত্বটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তত্ত্ব। স্টিফেন হকিং তার সেই বিগ ব্যাং তত্ত্ব, যেটা যে পৃথিবী শুরুতে সেটা একটা বিন্দুতে কনফাইন্ড ছিল বা সীমাবদ্ধ ছিল, এবং একটা মহাবিস্ফোরণের ফলে সেটা আস্তে আস্তে প্রসারিত হয়েছে, এবং সেখানে বিভিন্ন কণার উৎপত্তি হয়েছে বিভিন্ন সময়ে। তারপরে সেখান থেকে সময়েরও শুরু হয়েছে, সেখান থেকে ঘনত্ব আস্তে আস্তে হ্রাস পেয়েছে, কারণ কোনো কিছু যখন খুব সীমাবদ্ধ অবস্থায় থাকে, কনফাইন্ড অবস্থায় থাকে, তার ঘনত্ব যা থাকে সেটি যখন আস্তে আস্তে প্রসারিত হয় সেখানে কিন্তু ঘনত্ব হ্রাস পায়। তো এইভাবে যে বিগ ব্যাং থিওরি যেটা বলে যে মহাবিশ্ব প্রসারিত হয়েছে
এবং প্রসারণ বিগ ব্যাং থিওরি আসলে প্রসারণটাকে বলে না, বিগ ব্যাং থিওরি বলে যে একটা বিশাল বিস্ফোরণের ফলে মহাবিশ্বের উদ্ভব হয়েছে, এটি মূলত মূল তত্ত্ব বিগ ব্যাং থিওরির। কিন্তু এই থিওরির যৌক্তিকতা প্রমাণের জন্য আবার বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তাদের লজিক দেখিয়েছেন, এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যার লজিকটা গ্রহণযোগ্য বিগ ব্যাং থিওরি, তার প্রমাণে বা বিগ ব্যাং থিওরিটা মেনে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে লজিকটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী হাবল তার দেওয়া তত্ত্বটা। বিজ্ঞানী হাবল তিনি যেটা বলেন বা তার তত্ত্বানুসারে হচ্ছে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। তাহলে বিগ ব্যাং থিওরি বলছে যে হঠাৎ একটি বিশাল বিস্ফোরণের দ্বারা মহাবিশ্বের যে সৃষ্টি বা যাত্রা শুরু হলো, এবং সেটা বিজ্ঞানী হাবল তার থিওরিতে তিনি বলছেন যে যে এই মহাবিশ্ব যদি বিগ ব্যাং থিওরির দ্বারা উৎপত্তি শুরু হয়, তার যাত্রা শুরু হয়, তাহলে তার বর্তমান অবস্থায় তাহলে রূপ লাভ করলো কিভাবে, একটা ক্ষুদ্র বা কনফাইন্ড অবস্থা থেকে সেটা যে আজকের এই বিশাল বিস্তৃত মহাবিশ্বে পরিণত হয়েছে, তার পেছনে লজিক কী? তার পেছনে সবচেয়ে বড় লজিক হলো বিজ্ঞানী হাবেলের দেওয়া এই লজিক, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। ঠিক আছে। তো বিজ্ঞানী হাবেল যে তত্ত্বটা প্রকাশ করেন বা সেটা একটা সূত্র আকারে প্রকাশ করেন, সূত্রটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে বিভিন্ন গ্যালাক্সিগুলো রয়েছে, গ্যালাক্সি বা ছায়াপথ, এই ছায়াপথ নিয়ে ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব বা পরের ক্লাসে আলোচনা করব, যে ছায়াপথ বা গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচণ্ড বেগে দূরে সরে যাচ্ছে, এবং এই যখন দূরে সরে যাচ্ছে তাদের একটা বেগ নিশ্চয়ই এখানে কাজ করছে। তো সেই বেগ, তাদের দূরে সরে যাওয়ার যে বেগ, সেটা আমাদের থেকে অর্থাৎ পৃথিবী থেকে যে দূরত্ব গ্যালাক্সিগুলোর, সেই দূরত্বের সমানুপাতিক। আমি আবারও বলছি যে হাবলের সূত্রটা কি, তিনি যেই মহাবিশ্বের প্রসারণ নিয়ে একটা সূত্র ব্যাখ্যা করেন বলছি, সেই সূত্রটা কি, যে গ্যালাক্সিগুলো যেগুলোর সমন্বয়ে মহাবিশ্ব সৃষ্টি বা আমাদের পৃথিবীও একটা গ্যালাক্সির অংশ, সেই গ্যালাক্সিগুলো প্রচণ্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং গ্যালাক্সি সমূহের যে দূরে সরে যাওয়ার বেগ সেটি আমাদের অর্থাৎ পৃথিবী থেকে দূরত্বের সমানুপাতিক, এবং গ্যালাক্সি যত দূরে গমন করবে সেই দূরে যাওয়ার বেগ তত বেশি হবে। এক্ষেত্রে হাবলের সূত্র, এই সূত্রটাকে একটা ইকুয়েশনের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে বলা হচ্ছে ভি সমান এইচ ডি, যেখানে এইচ হচ্ছে হাবল, যেহেতু বিজ্ঞানী হাবল এই সূত্রটা প্রদান করেন, হাবল কনস্ট্যান্ট বা হাবল ধ্রুবক হচ্ছে এই এইচ, আর ডি হচ্ছে এই গ্যালাক্সিগুলোর দূরত্ব আমাদের থেকে বা পৃথিবী থেকে এই গ্যালাক্সিগুলোর দূরত্ব, আর ভি হচ্ছে কত বেগে এই গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেটা। তো বিজ্ঞানী হাবল এর নামানুসারে এই যে মহাবিশ্ব বা মহাকাশের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, সৌরজগতের বিভিন্ন বিষয়গুলো, একটু আগে যে বললাম সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা বা গ্যালাক্সি, এগুলো পর্যবেক্ষণে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে বললাম টেলিস্কোপ একটা উল্লেখযোগ্য যন্ত্র। তো সবচেয়ে উল্লেখযোগ্য যে টেলিস্কোপটা রয়েছে সেটা হচ্ছে যেটা মহাকাশ গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য, বা যেই টেলিস্কোপটার ব্যবহারের ফলে অনেক বিষয় আমাদের সামনে উন্মোচন হয়েছে, সেই টেলিস্কোপটার নামটাও দেওয়া হয়েছে কিন্তু বিজ্ঞানী হাবলের নামে, হাবল টেলিস্কোপ। তোমরা যদি একটু ইন্টারনেট সার্চ করো বা একটু জানার চেষ্টা করো, জানবে যে হাবল টেলিস্কোপ আবিষ্কারের ফলে অনেক রিভলিউশনারি বিষয়গুলো, এই মহাকাশ বিষয়ে অনেক রিভলিউশনারি বিষয়গুলো আমাদের সামনে এসেছে,
এবং প্রতিনিয়ত এই হাবল টেলিস্কোপ যে ছবিগুলো আমাদের পাঠাচ্ছে, এখন পর্যন্ত পাঠাচ্ছে, সেগুলো পর্যবেক্ষণ করে গবেষণা করে বিজ্ঞানীরা এই মহাবিশ্বের বা মহাকাশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের সামনে নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। তো তাহলে মহাবিশ্ব শুরু হওয়া এবং বর্তমানে এর যে পরিণতি, সেই বিষয়ে আমরা যদি কতগুলো তত্ত্ব আকারে ভাগ করতে চাই, কতগুলো স্টেজে ভাগ করতে পারি। প্রথম যেটা ছিল বিগ ব্যাং, অর্থাৎ মহাবিস্ফোরণ, বিগ ব্যাং তত্ত্ব। তারপরে হচ্ছে বিগ ব্যাং হলো একটা বিস্ফোরণ হলো, তারপর কিন্তু সেখান থেকে সেটা সম্প্রসারিত হতে শুরু করলো, যেটাকে বলছি সম্প্রসারণ তত্ত্ব। এরপরে সম্প্রসারিত হতে হতে কিন্তু সবসময় সম্প্রসারণের হারটা একই রকম তা নয়, এর মধ্যে বিভিন্ন, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কণার উদ্ভব হচ্ছে এবং এগুলোর স্পন্দন, এক ধরনের স্পন্দন হচ্ছে এবং এই সমস্ত স্পন্দন থেকে একসময় প্রাণের অস্তিত্ব, এই মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের সূচনা হয়েছে। তো পরের তত্ত্বটাকে বলা হচ্ছে স্পন্দনশীল তত্ত্ব। এবং তারপরে মহাবিশ্ব যে বর্তমান একটা অবস্থায় রয়েছে, সেটাকে বলা হচ্ছে অবিচল অবস্থা তত্ত্ব। তবে সবচেয়ে প্রমিনেন্ট যে দুটি স্টেজ বা মহাবিশ্বের উদ্ভব সম্পর্কে, সেটা হচ্ছে প্রথমত মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি, আর একটা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব বা যে হাবলের যে তত্ত্বটা, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই দুটি বিষয়। তো তারপর মহাবিশ্বের উদ্ভব হলো, আস্তে আস্তে সেখানে প্রাণের স্পন্দন আসলো, বিভিন্ন বস্তু কণার জেনারেশন যদি হয়, সেক্ষেত্রে সেই বস্তু কণার গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন কণায় ভাগ করা যায়। সেই কণাগুলোকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। অর্থাৎ একটা বস্তুকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে চাই, সবচেয়ে ক্ষুদ্র যে কণার সমন্বয়ে একটা বস্তু গঠিত, সেই কণাগুলো কীরকম হতে পারে, সেই মৌলিক কণাগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়: ক্ষেত্রকণা, ল্যাপটন কণা আর হ্যাড্রন কণা। ক্ষেত্রকণা হলো মূলত ফোটন এবং বোসন এবং গ্র্যাভিটন, এই তিনটি কণার সমন্বয় ক্ষেত্রকণা। এবং এদের সঙ্গে যখনই কোনো বস্তুর বা কণার সমন্বয়ের কথা বলবো আমরা, এদের সঙ্গে কিন্তু যে যে ক্রিয়াশীল বল, অর্থাৎ আমরা 4 ধরনের বল সম্পর্কে জানি, যেটা মৌলিক বল, যেটা তো কণাগুলোর মধ্যে কোনো না কোনো ধরনের মৌলিক বল ক্রিয়াশীল হওয়ার কারণেই তো সেই কণাগুলো কনফাইন্ড হয় এবং একটা বস্তু তৈরি করে। তো সেই মৌলিক বল আমরা জানি 4 ধরনের: মহাকর্ষ বল, তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল। এই 4টা বল সম্পর্কে আমরা জানি। তো ক্ষেত্রকণার ক্ষেত্রে যেটা হয়, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল এই কণাগুলোর মধ্যে কাজ করে। এরপরে রয়েছে ল্যাপটন কণা। ল্যাপটন কণা হচ্ছে তড়িৎচুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় প্রক্রিয়ায় এরা অংশগ্রহণ করে না। এবং এই ল্যাপটন কণা মূলত যার সঙ্গে ইনভলভড, সেটা হচ্ছে বিভিন্ন কণার ঘূর্ণন বা স্পিন, তার সঙ্গে ইনভলভড হচ্ছে এই ল্যাপটন কণা। এবং এর আবার 3টা প্রকার রয়েছে, যেমন ইলেকট্রন জাতীয় ল্যাপটন, মিয়ন জাতীয় ল্যাপটন, চার্জ জাতীয় ল্যাপটন ইত্যাদি টার্মগুলো একটু জাস্ট তোমরা বই থেকে পড়ে নিবে, ঠিক আছে। উল্লেখযোগ্য ল্যাপটন কণা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন। আমরা জানি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো যেহেতু বললাম যে ল্যাপটন কণা হচ্ছে মূলত স্পিন বা ঘূর্ণন সম্পর্কিত সেই কণা। এবং এরপরে রয়েছে হ্যাড্রন কণা। যেসব মৌলিক কণাগুলোর মধ্যে যেসব কণা সবল নিউক্লিয়, তড়িৎচুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয়, এই 3টা বলই ইনভলভড যেই কণাতে, সেই কণাগুলোকে বলা হয় হ্যাড্রন কণা। আমরা ক্ষেত্রকণার ক্ষেত্রে শুধু বলেছিলাম যে তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয় এবং মহাকর্ষীয় বল। আর হ্যাড্রন কণার ক্ষেত্রে বলছি
সবল নিউক্লিয়, তড়িৎচুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় বল। এই তিনটা বলের বল যেই কণাতে ইনভলভ সেটাকে বলছে হ্যাড্রন কণা। হ্যাড্রন কণা আবার দুই ধরনের হয়, মেসন এবং ব্যারিয়ন। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের বইতে আছে, জাস্ট একটু পড়ে নেবে, রিভিউ করে নেবে বা নামগুলো জেনে নেবে। আরেকটা কণা যেটা বলা হয় ঈশ্বর কণা। ঈশ্বর কণা বলতে কি বোঝায়? হিগস বোসন ক্ষেত্র নামে তাত্ত্বিক বল ক্ষেত্র মহাবিশ্বে ছড়িয়ে আছে। এটা ধরে নেওয়া হয় বিজ্ঞানী হিগস এবং বোসন তাদের একটা তাত্ত্বিক বা কাল্পনিক কণার তারা ধারণা দেন, এবং ধরা হয় যে এই কণা সমস্ত বিশ্বক্ষেত্রে ছড়িয়ে আছে এবং ভরহীন, এবং এই ধরে নেওয়া হয় যে এই কণাগুলো ভরহীন এবং যখন চলতে থাকে এদের গতি হ্রাস পায়। আমি যদি আরেকটু ডিটেলস বলতে চাই যে বোসন কণা, বোসন কণা হচ্ছে ওই সমস্ত কণা, এটিও বিশ্বের যে বস্তু রয়েছে, বস্তু সৃষ্টিকারী একটা কণা ধরে নেওয়া হয়। যে সকল কণা বোস-আইনস্টাইন যে তত্ত্ব রয়েছে তাদেরকে মেনে চলে, যে সমস্ত কণা তাদেরকে বলা হয় বোসন কণা। তো এই বোসন কণা আবার দুই ধরনের হয়, একটাকে বলা হয় গেইজ বোসন, আরেকটাকে বলা হয় হিগস বোসন। তো এই হিগস বোসন কণাটাকে বলা হচ্ছে মূলত ঈশ্বর কণা। এখন একে ঈশ্বর কণা বলার কারণ কি? প্রথমে কি বললাম? বোসন কণা। বোসন কণা হচ্ছে কি, যেটা বোস-আইনস্টাইন তত্ত্বকে মেনে চলে, তারা হচ্ছে বোসন কণা। আর বোসন কণাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বললাম গেইজ বোসন, আরেকটাকে বলছি হিগস বোসন। আর এই হিগস বোসনটাকে আমরা বলছি ঈশ্বর কণা। এখন একে ঈশ্বর কণা বলার কারণ কি? ধরে নেওয়া হয়, যেটা বললাম একটু আগে, হিগস বোসন হচ্ছে সমস্ত মহাবিশ্বে সম্প্রসারণশীল একটা ক্ষেত্র, অর্থাৎ ধরে নেওয়া হয় যে এই ক্ষেত্রটা সমস্ত মহাবিশ্বে ছড়িয়ে আছে। এবং একটা আশ্চর্য বিষয় হচ্ছে, কোনো কণার হয়তো ভর নেই বাস্তবে, কিন্তু এই ক্ষেত্রের মধ্যে আসলে ওই কণাটি ধীরে ধীরে ভর লাভ করে। কোনো কিছু যখন ভর লাভ করে আলটিমেটলি সেটা কি হয়? ভর লাভ করা মানে কি? তার গতি ধীরে ধীরে কমে যাওয়া, গতি হ্রাস পাওয়া। অর্থাৎ এই ক্ষেত্রের মধ্যে আসলে একটা কণার ভর কণাতে স্থানান্তরিত হয়, এবং সেটা কেবল কখন হয়? ওই হিগস বোসন ক্ষেত্রের মধ্যে আসলেই হয়, এটা ধরে নেওয়া হয়। এ কারণে হিগস বোসনকে ঈশ্বর কণা নামে বলা হয়, কারণ কোনো ভরহীন একটা কণা এই হিগস বোসন ক্ষেত্রের মধ্যে আসলো, সে ভর লাভ করলো। এই কনসেপ্টটার কারণেই মূলত এই হিগস বোসনকে ঈশ্বর কণা বলা হয়। এই জিনিসটা আসে ঈশ্বর কণা, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, ঈশ্বর কণা বলতে কি বোঝায়। তো বা কোন কণাকে ঈশ্বর কণা বলা হয়? হিগস বোসন কণাকে ঈশ্বর কণা বলা হয়। তো মহাবিশ্বের সৃষ্টি বা সেটার মূল উপাদানগুলো কি, মূল কণাগুলো কি, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করলাম। আজকের ক্লাসের শেষের দিকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বা উদ্ভব কিভাবে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছু জিনিস বলা হচ্ছে। যে মহাবিশ্বের যে ছায়াপথগুলো রয়েছে বা গ্যালাক্সিগুলো রয়েছে, সেগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। এই জিনিসটা অনেকটা একটা বেলুনের ক্ষেত্রে যেরকম হয়, বেলুনের মধ্যে বিভিন্ন বিন্দু থাকে। তো যখন বেলুনটাকে আস্তে আস্তে ফোলানো হয়, বিন্দুগুলোর দূরত্ব বেড়ে যায়, যদিও বিন্দুগুলো তাদের জায়গা থেকে নিজেরা সরে যায় না, কিন্তু সম্প্রসারণের কারণে সেই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায়। ঠিক এই একই কনসেপ্টের সঙ্গে কম্পেয়ার করে পৃথিবীর প্রসারণটাকে ধরে নেওয়া হয় যে পৃথিবীও এভাবে প্রসারিত রয়েছে, যেখানে বেলুনের মধ্যে যেরকম বিন্দু থাকে সেরকম মহাবিশ্বের যে ছায়াপথ বা গ্যালাক্সিগুলো রয়েছে সেগুলোকে সেই বেলুনের বিন্দু বা ফোঁটার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। এবং এই রিলেটেড, অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি এবং প্রসারণ রিলেটেড একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি তোমাদের ক্লাসে শেষ অংশে। আশা করি সেটা তোমরা দেখবে এবং কোনো কনফ্লিক্ট থাকলে সেটা জানাবে।
তো আজকের ক্লাস এতটুকু। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আবার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি। তোমাদেরকে ধন্যবাদ। কেমন করে আমরা জানি যে মহাবিশ্বের অস্তিত্ব অনন্তকাল ধরে ছিল না? অধিকাংশ বিজ্ঞানী অনাদি অনন্তকালের মহাবিশ্বের ধারণাকে বাতিল করে দেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কারণে, যার বক্তব্য হলো প্রতিটি প্রক্রিয়াতে এন্ট্রপি অর্থাৎ বিশৃঙ্খলা সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকে। মহাবিশ্বের স্বরূপ জানবার উদ্দেশ্যে এ সূত্রের প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে আমাদের বর্তমান মহাবিশ্ব একমুখী পর্যায়ের মধ্যে দিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার একটি পরিণতিকে আলিঙ্গন করতে এগিয়ে চলেছে। কিন্তু মহাবিশ্ব যদি অনাদিকাল ধরেই থাকতো, তাহলে এখনকার রূপে নিশ্চয়ই থাকতো না। তাছাড়া সূর্য এবং সূর্য সদৃশ নক্ষত্রগুলো মহাবিশ্বের সঞ্চিত কার্যকর শক্তি ক্রমাগত শোষণ করে একমুখী প্রক্রিয়ায় জ্বলছে। মহাবিশ্ব মহাকাল ধরে বিরাজ করলে বহু আগেই এই নির্দিষ্ট পরিমাণ শক্তি নিঃশেষিত হয়ে যাবার কথা, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। মান হিসাবে তিনটি পর্যবেক্ষণলব্ধ কারণ দর্শানো হয়। প্রধান ও প্রথম কারণটি হলো আমাদের মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দ্বিতীয়টি হলো মহাবিশ্বের সবদিকে ছড়িয়ে থাকা একটি সমসত্ব তাপীয় বিকিরণের অস্তিত্ব, যা আসলে মহাবিস্ফোরণের মুহূর্তে উদ্ভূত প্রচণ্ড তাপের ভগ্নাবশেষকে ব্যাখ্যা করে। আর 3 নম্বরটি হলো মহাবিশ্বে ছড়িয়ে থাকা রাসায়নিক মৌল এবং যৌগের তুলনামূলক আধিক্য, যাদের সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণের পরবর্তী অতি উত্তপ্ত ঘনীভূত পর্যায়ে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু এগুলোর পাশাপাশিও রয়ে গেছে একসারির কিছু প্রশ্ন। কী কারণে সেই আদি বিস্ফোরণ ঘটেছিল? সেই বিস্ফোরণের কেন্দ্র কোথায়? আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের প্রান্তই বা কোথায়? মহাবিস্ফোরণ কেন একটি ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়নি? প্রশ্ন তুলে ধরে। তাই সবার প্রথমে ধারণা করতে হবে মহাবিশ্বের প্রসারণ বলতে আসলে কি বোঝায়। এটা নিশ্চয়ই বোঝায় না যে ছায়াপথগুলো একটি বিস্ফোরণ থেকে প্রাপ্ত বেগের কারণে পরস্পর থেকে দূরে বহু দূরে শূন্যের মধ্যে ছুটে যাচ্ছে, বরং ছায়াপথসমূহের পরস্পরের মধ্যবর্তী স্থানগুলোই প্রসারিত হচ্ছে। আর স্থান যে এভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে, তা বহু পরীক্ষিত আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের একটি প্রধান অনুসিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী স্থান কাল কোনো অবিনশ্বর স্থির ক্ষেত্র নয়, বরং মহাকর্ষ দিয়ে প্রভাবিত কোনো অঞ্চল। স্থানকাল জ্যামিতিতে এ ধরনের অঞ্চলকে বলা হয় কার্ভেচার অর্থাৎ বক্রতা। আর বক্রতা যখন ঘটে, মহাকর্ষের প্রভাবে স্থান ও কাল একই সঙ্গে বেঁকে যায়। একটি খুব সহজ অথচ ছোট্ট উদাহরণ হতে পারে যখন কোনো বেলুনকে ফোলানো হয় যার গায়ে রয়েছে অসংখ্য ফুটকি বা ছোপ। যখন বেলুনটি ফুলতে থাকে, তখন বেলুনের গায়ে ওই ছোপগুলোর মাঝে দূরত্ব প্রসারিত হতে থাকে। এক্ষেত্রে ওই ছোপগুলোকে আমরা ছায়াপথ হিসাবে ধরে নিতে পারি। তবে এটা মনে রাখতে হবে যে এই উদাহরণে বেলুনের পৃষ্ঠই শুধু আমাদের প্রসারমান মহাবিশ্ব, বেলুনের ভেতরের আয়তনটুকু নয়। তাই এখন যদি আমরা উল্টো করে দেখি, অর্থাৎ ফাঁপানো বেলুন থেকে ধাপে ধাপে তার প্রাথমিক চুপসে থাকা অবস্থার দিকে ফিরে যায়, তাহলে মহাবিশ্বের আরম্ভের চিত্রটা কিছুটা হয়তো বোঝা যাবে। তাই এভাবেও বলা যেতে পারে মহাবিস্ফোরণের মাধ্যমে স্থান তার অস্তিত্ব লাভ করলো এবং আদি শূন্যের মধ্যে বৃহৎ থেকে বৃহত্তর আয়তনে ছড়িয়ে যেতে থাকলো। সম্ভবত আদি বিস্ফোরণের সাথে সাথেই কিংবা তা সামান্য পরেই মহাবিশ্বের যাবতীয় ভর ও শক্তির উৎপত্তি ঘটে এবং সময়ের সাথে তা মহাবিশ্বের সবখানে ছড়িয়ে যায়। এটা একটু জোর দিয়ে বলাই শ্রেয় যে যে আদিবিন্দু থেকে এইসব অঘটনের জন্ম হলো, তা আসলে কোনোখানেই অবস্থিত নয়। এটা এমন কোনো বিন্দু নয় যাকে আমরা অসীম শূন্যের মধ্যে চুপ করে বসে থাকা কোনো বস্তু বলে ভেবে নিতে পারি। প্রকৃতপক্ষে এই বিন্দু আসলে তা যেখানে স্থান বলতে যা বোঝানো গেল তা প্রচণ্ড সংকুচিত অবস্থায় আবদ্ধ ছিল। আবার এই বিন্দুও যে অসীম সময় ধরে সেখানে বসেছিল তাও নয়, বরং বলা যেতে পারে সেটা যেন এইমাত্র সৃষ্টি হলো আর ঠিক তক্ষুনি প্রসারিত হলো। তাই কেন এটা একটি ব্ল্যাক হোলে পরিণত হলো না, এই প্রশ্ন অবান্তর। এদিকে আপেক্ষিকতা তত্ত্ব আমাদের আরো বলে যে মহাকালের কোন সময়ে বা মুহূর্তে এই বিন্দু অবস্থান করছিল, সেই প্রশ্নটিও অহেতুক, কেননা সময়ের নিজেরই জন্ম হলো ওই বিন্দু থেকে। তবে এটিই হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল দিক। ঘটনাটা অনেকটা এমন যে সত্যিকার অর্থে মহাবিশ্বের উৎপত্তি কোনো নির্ধারিত কালের মধ্যে নয়। আপেক্ষিকতা তত্ত্বের প্রধান বক্তব্যই হচ্ছে যে স্পেস ও টাইম অর্থাৎ স্থান ও কাল হলো মহাবিশ্বেরই অংশ। এরা কোনো ব্যাখ্যার অতীত পটভূমি নয় যেখানে মহাবিশ্ব নিজেই ঘটে চলেছে।